আগের পর্বে আমরা দেখেছিলাম মাইকেল ব্রাইস ও ড্যারিয়াস কিনকেড কিভাবে এক অসম্ভব মিশন সফল করেছিল। আজকের গল্প শুরু হচ্ছে ঠিক সেখান থেকেই। এবার মাইকেল ভেবেছিল সব ঝামেলা শেষ, কিন্তু ভাগ্য তাকে আবারও টেনে নিয়ে যায় ড্যারিয়াস ও তার স্ত্রীকে নিয়ে আরও ভয়ঙ্কর এক মিশনে। এক প্রতিশোধ পরায়ণ ধনকুবের এমন এক ষড়যন্ত্র করেছে যা সফল হলে পুরো ইউরোপ ধ্বংসের মুখে পড়বে। এখন তাদের কাজ হবে যে কোনো মূল্যে সেই পরিকল্পনা ব্যর্থ করা, কিন্তু পথে রয়েছে দুর্দর্শ সব ভাড়াটে খুনি যাদেরকে মোকাবেলা করা প্রায় অসম্ভব। তাহলে তারা কি শেষ পর্যন্ত সফল হতে পারবে? জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকো। তাহলে চলো শুরু করা যাক আজকের মুভি দ্য হিটম্যান ওয়াইফস বডিগার্ডের বাংলা এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা বুঝতে পারি আগের ঘটনার পর মাইকেল ব্রাইসের জীবন পুরোপুরি বদলে গেছে। একসময় যে মানুষ নিজের দক্ষতা নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী ছিল, তাকে এখন দেখা যায় ড্যারিয়াস কিনকেডের হ্যালুসিনেশন তাড়া করে বেড়াচ্ছে, যার কারণে মানসিকভাবে সে বেশ ক্লান্ত। ডাক্তার তাকে পরামর্শ দেয় আগামী কয়েকদিন যেন সে বডিগার্ডের কাজ ভুলে গিয়ে নিজের জন্য কিছুটা সময় বের করে। তাই মাইকেল সব ঝামেলা থেকে দূরে কয়েকদিন নিজের জন্য শান্ত পরিবেশে সময় কাটানোর সিদ্ধান্ত নেয়। দেখা যায় মাইকেল সমুদ্রের ধারে নিরিবিলি পরিবেশে বসে নিজেকে বোঝানোর চেষ্টা করছে এবার আর কোনো বিপদ নয়, কোনো অস্ত্র নয়, কোনো ক্লায়েন্ট নয়, শুধু নিজের জন্য একটু শান্তি। কিন্তু মাইকেলের জীবনে শান্তি বেশিক্ষণ টেকে না। হঠাৎ চারপাশে গোলাগুলির শব্দে পুরো পরিবেশ ওলটপালট হয়ে যায়। মানুষ দৌড়াতে শুরু করে, সবাই প্রাণ বাঁচাতে ব্যস্ত। আর ঠিক সেই বিশৃঙ্খলার মধ্যেই হাজির হয় সোনিয়া কিনকেড, যার সঙ্গে দেখা হওয়ার কথা মাইকেল স্বপ্নেও ভাবেনি। তাও আবার এমন পরিস্থিতিতে যেখানে একদল হামলাকারী তাদেরকে লক্ষ্য করে গুলি চালিয়ে যাচ্ছে। সোনিয়া তাকে জানায় আমার হাজবেন্ড ড্যারিয়াস কিনকেডকে মাফিয়ারা তুলে নিয়ে গেছে, তাই আমাদের ওকে বাঁচাতে হবে। তবে মাইকেল রাজি হয় না, সে সাফ না করে দেয়। যদিও সোনিয়া তাকে অনুরোধ করতে আসেনি, সে শুধু বলে ড্যারিয়াস আমাকে মাইকেল ব্রাইস মানে তোর সাহায্য নিতে বলেছে। এটা শুনে মাইকেল কনফিউজ হয়ে যায়, ড্যারিয়াস তার কথা কেন বলবে? তখন সোনিয়া তাকে এই কনফিউশনের ভিতরেই এক প্রকার জোর করে তার সঙ্গে নিয়ে যায়। যেহেতু চারো দিক থেকেই তাদের উপর গুলির বৃষ্টি হচ্ছিল, তাই বেশি চিন্তা করারও সময় ছিল না। ফলে মাইকেল কিছু বুঝে ওঠার আগেই আবারও জড়িয়ে পড়ে এমন এক বিপজ্জনক খেলায় যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। সে বুঝতেই পারে না কয়েক মুহূর্ত আগেও যে মানুষটা ছুটি উপভোগ করতেছিল, এখন তাকে জীবন বাঁচানোর লড়াই করতে হচ্ছে। আর এটা তো ছিল মাত্র শুরু, কারণ সামনে এমন এক মিশন অপেক্ষা করছে যা শুধু তাদের জীবন নয়, বরং হাজার হাজার নিরীহ মানুষের ভবিষ্যৎ বদলে দিবে। যার শুরুটা হয় যখন ইউরোপীয় ইউনিয়ন 2 বছর পর আবারও নতুন করে গ্রিসের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নেয়। মিস্টার ফিশার, যিনি ইউরোপীয় ইউনিয়নের প্রধান, তিনি জানিয়ে দেন আগামী 4 দিনের মধ্যে আবারও গ্রিসের উপর অর্থনৈতিক ও ব্যক্তিগত নিষেধাজ্ঞা জারি হবে। এই ঘোষণা দেওয়ার পরপরই মিস্টার ফিশারকে কিডন্যাপ করা হয়। এরপর আমরা অ্যারিস্টলকে দেখি। অ্যারিস্টল গ্রিসের একজন প্রভাবশালী ধনকুবের ও শিপিং ব্যবসায়ী। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে তার ব্যাপক ক্ষতি হচ্ছিল, ফলে সে মিস্টার ফিশারকে তার সিদ্ধান্ত থেকে সরে আসতে বলে। তবে মিস্টার ফিশার তাকে অনুরোধ করে বলে এটা আমার একার সিদ্ধান্তে হচ্ছে না, তাই আমি কিছুই করতে পারবো না। এই কথা শুনে অ্যারিস্টল বাইরে থেকে শান্ত দেখালেও ভিতরে প্রচন্ড রেগে যায়। সে তার পিএসকে বলে কার্লোসের সাথে যোগাযোগ করো আর আমাদের পরিকল্পনা অনুসারে কাজ শুরু করো। পরে মিস্টার ফিশারকে বলে তুই যেহেতু আর কিছুই করতে পারবি না, তাহলে শোন, আগামী 4 দিন পর যখন আমার দেশের উপর তোদের নিষেধাজ্ঞা জারি হবে, ঠিক সেই মুহূর্তে আমি ইউরোপের ভিতর বাহিরের সব কিছু ধ্বংস করে দেব। এটা বলতেই তার লোক মিস্টার ফিশারকে শ্বাসরোধ করে হত্যা করে। মূলত অ্যারিস্টল প্রতিশোধের নেশায় পুরো ইউরোপকে অচল করে দেওয়ার পরিকল্পনা করেছে, আর সে এটা করবে প্রযুক্তির সাহায্যে। দেখা যায় অ্যারিস্টল একদল সাইবার অপরাধীর সঙ্গে দেখা করে, যারা এমন একটি শক্তিশালী কম্পিউটার ভাইরাস তৈরি করেছে যা দিয়ে পুরো ইউরোপের গুরুত্বপূর্ণ ডেটা নেটওয়ার্ক অচল করে দেওয়া সম্ভব। যার ট্রায়াল দেখেই আত্মা কেঁপে ওঠার মতো অবস্থা। দেখা যায় ভাইরাসটি ডেটা টাওয়ারে আপলোড করার সঙ্গে সঙ্গে পুরো শহরে এক ভয়াবহ দুর্যোগ নেমে আসে। পাওয়ার প্ল্যান্ট ধ্বংস হয়ে যায়, মেট্রো রেল নিয়ন্ত্রণ হারায়, আর শহরের সব কম্পিউটার, জিপিএস ও ওয়াইফাই মুহূর্তেই অচল হয়ে পড়ে। ভাইরাসটির ক্ষমতা দেখে অ্যারিস্টল খুশি হয়ে যায়, কারণ তার এমনই কিছু দরকার ছিল। পরে অ্যারিস্টল ম্যাগনাসনকে বলে ভাইরাসটি নিয়ে সবাইকে মেরে ফেলো। দেখা যায় অ্যারিস্টল নির্দেশ দেওয়ার সাথে সাথে ম্যাগনাসন ভাইরাসটি বিক্রি করতে আসা সবাইকে খুব নির্মমভাবে হত্যা করে ভাইরাসটি নিয়ে নেয়। এই হামলার কারণে পরের দিন সকালে জানা যায় এখন পর্যন্ত 75 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। যদিও এই সাইবার হামলাকে সবাই প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ধরে নেয়,
তবে ইন্টারপোল এজেন্ট অনিল সুপ্রিটেন্ডেন্ট ক্রাউলিকে জানায়, আমি আমার ইনফর্মার কার্লোসের কাছ থেকে জানতে পেরেছি আগামী 4 দিনের মধ্যে ইউরোপ জুড়ে অনেক বড় সাইবার অ্যাটাক হতে যাচ্ছে। এটা তারই অংশ ছিল। তবে ক্রাউলি তার কথা বিশ্বাস করে না, যদি অনিলের আত্মবিশ্বাস দেখে পরে তাকে বিষয়টি প্রমাণ করার জন্য 24 ঘন্টার সময় দেয়। এরপরে সিনে আমরা কার্লোসকে দেখি, যে কিনা একই সঙ্গে অনিলের ইনফর্মার ছিল, আবার অ্যারিস্টলের হয়েও কাজ করতেছিল। দেখা যায় সে ড্যারিয়াস কিনকেটকে মারার জন্য তুলে এনেছে, কারণ বহুদিন আগে ড্যারিয়াস তার অনেক কাছের লোকদের হত্যা করেছিল। তাই প্রতিশোধ নেওয়ার জন্য কার্লোস দীর্ঘদিন ধরে ড্যারিয়াসকে খুঁজতেছিল। এখানে ড্যারিয়াসকে কাটার জন্য সে একজন কসাইকে আনে। অন্যদিকে ড্যারিয়াসকে বাঁচাতে ইতিমধ্যেই মাইকেল ও সোনিয়া চলে এসেছে। সোনিয়াকে দেখা যায় একজন সেন্নির মতো সবার উপর ঝাঁপিয়ে পড়ে, যাকেই সামনে পায় তাকেই গুলি করে ঝাঁঝা করে ফেলে। গোলাগুলির আওয়াজ শুনে কার্লোস তার লোকদের খোঁজ নিতে পাঠায়। এই সুযোগে ড্যারিয়াস নিজেকে ছাড়িয়ে নেয়। প্রথমে তার কাছে থাকা 2 গার্ডকে হত্যা করে, পরে তাকে কাটতে আসা কসাইকে হত্যা করে। শেষে কোনো কথাবার্তা ছাড়াই কার্লোসের মাথায় গুলি করে তাকেও হত্যা করে। এরপর পরই সোনিয়া এখানে চলে আসে। দুজন দুজনকে দেখে আর দূরে থাকতে পারে না। আহা, সে কি ভালোবাসা, মানে দুজনের মধ্যে অসম্ভব ভালোবাসা। তবে যখনই ড্যারিয়াস মাইকেলকে দেখে তার মেজাজ খারাপ হয়ে যায়। সে বলে, তুই এখানে কি করছিস? মাইকেল তো পুরোই অবাক। মূলত কার্লোসের লোকেরা যখন ড্যারিয়াসকে ঘিরে ফেলেছিল, তখন ড্যারিয়াস সোনিয়াকে ফোন দিয়ে সাহায্যের কথা বলেছিল। সাথে সে তাকে সাবধানও করেছিল, যে কাউকে আনো কিন্তু মাইকেল ব্রাইসকে এনো না। কিন্তু সোনিয়া শুনেছিল তার উল্টো। কি বুঝলে, এটা কোনো কথা? তার উপরে ড্যারিয়াস সোনিয়াকে আস্তে আস্তে করে, তুমি জানো না, পুরো পৃথিবীতে একমাত্র ওকে দেখলেই আমার মেজাজ খারাপ হয়। এটা মাইকেল শুনতে পেয়ে প্রচন্ড রেগে যায়। রেগে 2-1টা কথা বলতে যায়, কিন্তু তখনও ড্যারিয়াস তাকে ইগনোর করে চলে যায়। এবার মাইকেলের রাগ আকাশ ছোঁয়া হয়ে যায়। বাইরে এসে সে তাদের চিৎকার দিয়ে থামায়। তারপর ভেতরের সব রাগ তাদের উপর ঝাড়তে থাকে। ঠিক তখনই একটি গাড়ি এসে ড্যারিয়াস ও সোনিয়াকে তুলে নিয়ে যায়। মাইকেল পুরোই কনফিউজ হয়ে যায়, কি হলো? তবে সে কিছু বুঝে ওঠার আগে তাকেও শক দিয়ে কিডন্যাপ করে নিয়ে যায়। পরে দেখা যায় তাদেরকে ইন্টারপোলের এজেন্ট অনিল তুলে এনেছে, কারণ তারা তার সবচাইতে প্রয়োজনীয় ইনফর্মার কার্লোসকে মেরে ফেলেছে। ফলে অনিল রেগে তাদের বলে, তোরা যদি জেলে যেতে না চাস তাহলে আমার হয়ে একটা কাজ করে দিতে হবে। অনিল তাদেরকে জানায় কয়েকদিনের মধ্যে ইউরোপে অনেক বড় সাইবার হামলা হতে যাচ্ছে। কার্লোস, যাকে তোরা মেরে ফেলেছিস, সে একটি হার্ড ড্রাইভ কিনতে যাচ্ছিল, যার মধ্যে হামলার সব তথ্য রয়েছে। তোরা এবার পোর্টোফিয়ানোতে যাবি আর ওই হার্ড ড্রাইভ আমার জন্য কিনে আনবি। তখন মাইকেল অনিলকে সাইডে ডেকে বোঝানোর চেষ্টা করে সে কার্লোসকে মারেনি, ড্যারিয়াস মেরেছে, তাই প্লিজ তাকে যেন ওদের সাথে না পাঠায়। তবে অনিল তার অনুরোধ তো রাখেই না, বরং তাকে এক ঘুষি মেরে বলে, তুই সবার আগে যাবি, নয়তো তোর বডিগার্ডের লাইসেন্স আর কোনোদিনই ফিরে পাবি না। পরে তাকে একটা বাটন ফোন দিয়ে বলে, এটা সব সময় তোর সঙ্গে রাখবি, আমি তোর কাছ থেকে সব খবর নিব। এরপর হার্ড ড্রাইভ কেনার জন্য টাকা ও একটি গাড়ি দিয়ে অনিল চলে যায়। তবে এই কাজে সোনিয়া প্রচন্ড বিরক্ত ছিল, কারণ তার মাথায় ঘুরপাক খাচ্ছিল, সে ছিল হানিমুনে। সেখান থেকে কেন ড্যারিয়াস কাজে যাবে, কেনই বা কার্লোস তাকে ধরবে, আর কেনই বা তারা এখন এই ঝামেলায় পড়বে? যদিও ড্যারিয়াস কোনোভাবে সোনিয়াকে শান্ত করে নেয়। পরে তারা তেল নেওয়ার জন্য দাঁড়ায়, তখন ড্যারিয়াস কাউকে ফোন করে। সোনিয়া সেটা লক্ষ্য করে। সেভাবে ড্যারিয়াস হয়তো আবার কোনো কাজ নিচ্ছে, এটা ভেবে সে প্রচন্ড রেগে যায়। এমনকি রাগের মাথায় ড্যারিয়াসকে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করে। যদিও কপাল পোড়া মাইকেল ঠিক তখনই চলে আসায় ড্যারিয়াসের বদলে সোনিয়া মাইকেলের উপর গাড়ি চালিয়ে দেয়। মানে কপাল খারাপ হলে যা হয় আর কি। তবে এরপরও সোনিয়ার মাইকেলের দিকে মোটেও খেয়াল ছিল না, বরং সে রেগেছিল ড্যারিয়াস তার সাথে সময় কাটানো বাদ দিয়ে আবারও কেন কাজে যাওয়ার ফোনটি করছে। যদিও ফোন নেওয়ার পর বুঝতে পারে ড্যারিয়াস মূলত তার পছন্দের অপেরা কম্বো শো দেখার জন্য 2টি টিকিট কেটেছে। এটা বুঝতে পেরে সোনিয়া তো মহা খুশি হয়ে যায়। পরে দেখা যায় অনিলের দেওয়া টাকা দিয়ে তারা ইচ্ছা মতো কেনাকাটা, ঘোরাঘুরি আর আনন্দ করতে থাকে। এর মধ্যে যে তারা মাইকেলকে বেহুশ অবস্থায় গাড়ির ডিকিতে রেখেছিল সেদিকে তাদের কোনো খেয়ালই ছিল না। মূলত তাদের চিন্তা ছিল তারা কোনো মিশনে বের হয় নাই, তারা তাদের হানিমুনে বের হয়েছে। সুতরাং তারা এই গাড়িতেই তাদের হানিমুন সেরে নেয়। পরবর্তীতে যখন মাইকেলকে ডিকি থেকে বের করা হয়, মাইকেল দুঃখে একেবারে হতভম্ব হয়ে যায়। রাগ করবে না কাঁদবে কিছুই বুঝতে পারে না। সে শুধু মনে মনে ভাবে, আমি এ কাদের পাল্লায় বললাম। অন্যদিকে ক্রাউলি অনিলকে ফোন দিয়ে জানায় তার আশঙ্কাই সত্য। তারা গোয়েন্দা সূত্রে জানতে পেরেছে পোর্টোফিনোর এক ক্লাবে পুরো ইউরোপের ডেটাবেজের সিক্রেট কোঅর্ডিনেটের লেনদেন হতে যাচ্ছে, যেখানে তাদের টিম ইতিমধ্যেই হার্ড ড্রাইভ উদ্ধারের জন্য পৌঁছে গেছে। তাই অনিলকেও তৎক্ষণাৎ সেখানে যেতে হবে। সঙ্গে সঙ্গে অনিল পোর্টোফিনোর উদ্দেশ্যে রওনা হয়। এদিকে মাইকেল ও সোনিয়া ইতিমধ্যেই হার্ড ড্রাইভ কেনার জন্য ক্লাবে প্রবেশ করেছে।
প্রাথমিকভাবে সোনিয়া ডিলারকে কনভিন্স করতে সক্ষম হয় যে তাকে কার্লোসই পাঠিয়েছে। সবকিছু ঠিকঠাক মতোই চলতেছিল, কিন্তু সমস্যা হয় তখনই যখন হার্ড ড্রাইভ সরাসরি সোনিয়ার হাতে দেওয়া হয় না, বরং তার হাতে একটি ব্রেসলেট পরিয়ে দেওয়া হয়, যেটি আসলে একটি বোম ছিল। সোনিয়াকে বলা হয় এই ব্রিফকেস যদি তার থেকে 5 মিটারের বেশি দূরে যায়, তাও আবার 10 সেকেন্ডের বেশি সময়ের জন্য, তাহলে ব্রেসলেটে থাকা বোমটি সঙ্গে সঙ্গে ব্লাস্ট হয়ে যাবে। আর এই ব্রেসলেট খুলবে শুধুমাত্র বায়ারের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, অর্থাৎ অ্যারিস্টলের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। কারণ এই হার্ড ড্রাইভ কার্লোস অ্যারিস্টলের হয়েই কিনতেছিল, যদিও এটা কেউ জানতো না। ফলে সোনিয়া এখানে মহা বিপদে পড়ে গেল। তার উপরে এই ক্লাবে থাকা মাইকেলের এক পুরনো ক্লায়েন্ট মাইকেলকে দেখেই চিনে ফেলে। তখনই ডিলার জানতে পারে মাইকেলের লাইসেন্স নেই, তাহলে কার্লোস তাকে কেন বডিগার্ড হিসেবে রাখে, তার সন্দেহ হয়। ঠিক তখনই আবার ডিলারের গার্লফ্রেন্ড সোনিয়াকে নিয়ে বাজে মন্তব্য করে বসে। এতে ডিলারও সাই দেয়, এমনকি সে সোনিয়াকে নিয়ে হাসি ঠাট্টা মেতে ওঠে। সে বলে, আমি সবসময় দেখেছি কার্লোস তার সাথে সবসময় যুবতী মেয়েদের রেখেছে, তাহলে এবার ওর টেস্ট এত খারাপ হলো কেন? বাস আর কি। সোনিয়া এতক্ষণ ধৈর্য ধরেছিল, কিন্তু যখনই তারা তাকে নিয়ে হাসাহাসি শুরু করে তখনই সে তার আসল রূপে ফিরে আসে। প্রথমে ইচ্ছা মতো তাদের খাঁটি বাংলায় গালি শোনায়, এরপর শুরু করে তার অ্যাকশন। মুহূর্তেই পুরো ক্লাবে লাশের বন্যা বইয়ে দেয়, এমনকি সেই ডিলারকেও হত্যা করে। তখনই সোনিয়া একজনের টার্গেটে পড়ে যায়। মাইকেল এটা দেখে ফেলায়, সে সোনিয়াকে বাঁচায়। যদিও সোনিয়াকে বাঁচায় ঠিকই, কিন্তু নিজেকে বাঁচাতে পারে না। গুলি সোজা মাইকেলের বুকে যে লাগে, এটা দেখে সোনিয়া একদম স্তব্ধ হয়ে যায়। এদিকে গোলাগুলির কারণে বাইরে থাকা ইন্টারপোলের অফিসারও ভিতরে প্রবেশ করে। যদিও সোনিয়া তাড়াতাড়ি মাইকেলকে ডাস্টবিনের ট্রলিতে তুলে ক্লাব থেকে বেরিয়ে সোজা লেকের পারে চলে আসে, যেখানে আগে থেকেই ড্যারিয়াস বোট নিয়ে প্রস্তুত ছিল। ফলে ইন্টারপোল তাদেরকে ধরার আগেই তারা এখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে দেখা যায় মাইকেলের মৃত্যুর শোকে সোনিয়া ভেঙে পড়েছে। তবে ড্যারিয়াসকে দেখে বোঝার উপায় নেই সে শোকাহত নাকি খুশি হয়েছে। যাই হোক, কিছুক্ষণ শোক পালন করার পর তারা মাইকেলকে সমুদ্রে ফেলে দেয়, মানে সমুদ্রেই দাফন করে আর কি। তবে সমুদ্রে ফেলার কয়েক সেকেন্ডের মধ্যেই মাইকেলের জ্ঞান ফিরে আসে, মানে সে মরেনি। মাইকেল রেগে মেগে বলে, তোরা কি মানুষ? তোরা আমার সাথে এসব কি করতেছিলে? পরে আমরা বুঝতে পারি মাইকেল মূলত বুলেট প্রুফ জ্যাকেট পরা ছিল। অন্যদিকে ক্রাউলি ঘটনাস্থলে মাইকেলের মোবাইল পেয়ে জানতে পারে তারা অনিলের হয়ে কাজ করতেছিল, যেটা অনিল তার থেকে লুকিয়েছে। তাই ক্রাউলি অনিলের ওপর প্রচন্ড খেপে যায়। পরে ড্যারিয়াস, সোনিয়া ও মাইকেলকে ইন্টারপোল থেকে ওয়ান্টেড ঘোষণা করা হয়। এটা দেখে মাইকেল সিদ্ধান্ত নেয় এবার যেভাবেই হোক এর শেষ দেখে সে ছাড়বে। যেহেতু সোনিয়ার হাতে বোম ছিল, তাই তাদের আর কোনো উপায়ও ছিল না। তারা ডিলারের দেওয়া ঠিকানায় ব্রিফকেস নিয়ে পৌঁছায়। তখন মাইকেল তাদের বলে, আমার মনে হয় আমার বুকের একটা হাড় ভেঙে গেছে। সোনিয়া সঙ্গে সঙ্গে তাকে খাওয়ার জন্য একটি ট্যাবলেট বের করে দেয়। মাইকেল পেইন কিলার ভেবে সেটা খেয়ে নেয়। এরপর এখানে তারা প্রথমবারের মতো অ্যারিস্টলকে দেখতে পায়। তবে অ্যারিস্টলকে দেখে সোনিয়ার কিছু একটা হয়, যেটা আমরা একটু পরেই আরো পরিষ্কারভাবে বুঝতে পারবো। এদিকে অ্যারিস্টলের স্নাইপার সেন্টো তাদেরকে দেখে ফেলে। ফলে ম্যাগনুসনের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই সেন্টো তাদেরকে লক্ষ্য করে গুলি চালায়। যদিও ড্যারিয়াস আগে থেকেই দেখে ফেলায়, তারা সময় থাকতে সরে যায়। এরপর অ্যারিস্টলের পুরো টিম তাদের পিছু নেয়। পালানোর সময় সোনিয়ার দেওয়া ট্যাবলেটের রিয়াকশন শুরু হয়। ধীরে ধীরে মাইকেলের হাত পা নিস্তেজ হয়ে আসতে থাকে। তারপরও সে কোনো মতে একটি গাড়ি ব্যবস্থা করে। পরবর্তীতে তার ড্রাইভ দেখে সবাই প্রশংসা করে, এমনকি ম্যাগনুসন যে তাদের প্রতিপক্ষ ছিল সেও তার প্রশংসা করে। বিষয়টা কেমন হয়ে গেল না? মূলত মাইকেল গাড়িতে উঠেছে ঠিকই, কিন্তু ড্রাইভ করার আগেই সে বেহুশ হয়ে গিয়েছে। আর এতক্ষণ সে এগুলো স্বপ্ন দেখতেছিল। পরে ড্যারিয়াস মাইকেলকে বেহুশ দেখে সোনিয়ার কাছে জানতে চায়, তুমি ওকে কিসের ট্যাবলেট দিয়েছো? সোনিয়া বলে, আমি তো ওকে কষ্ট কমানোর ঔষধ দিয়েছি। ও যে এত দুর্বল হবে সেটা তো আমি জানতাম না। পরে তারা মাইকেলকে গাড়ির পিছনে ফেলে দিয়ে ড্রাইভ শুরু করে। তাদের এই ধাওয়া পাল্টা দেওয়ার পুরো মুহূর্তটাই ছিল উপভোগ করার মতো। দুর্দান্ত ফায়ারিং আর ড্রাইভিং এর মাধ্যমে ড্যারিয়াস সবাইকে নাস্তানাবুদ করে ছাড়ে। সবার থেকে পিছু সরানোর পর দেখা যায় পেছনে মাইকেলের কি অবস্থা হয়ে আছে। সে যে এখনো বেঁচে আছে এটাই তার কপাল। যাই হোক, পরে তারা নিরিবিলি এক জায়গায় এসে মাইকেলের জ্ঞান ফেরার অপেক্ষা করে। মাইকেলের যখন জ্ঞান ফিরে আসে, সে প্রথমেই জানতে চায় তাকে কিসের ট্যাবলেট দেওয়া হয়েছিল। সোনিয়া বলে, তেমন কিছু না, লিথিয়াম ছিল। এটা শুনে তো মাইকেলের মেজাজ এতটাই খারাপ হয়ে যায় যে রেগে মেগে সোনিয়াকে যা ইচ্ছা তাই বলে ফেলে। এমনকি সোনিয়া যে মা হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তা নিয়েও তাকে খোঁটা মারে। কথাগুলো শুনে সোনিয়া খুব কষ্ট পায়। যদিও কিছুক্ষণ পর মাইকেল তার এমন ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করে। ফলে সোনিয়া কষ্ট পেলেও মাইকেলের কথাগুলো আর মনে রাখে না। এরপর মাইকেল সিদ্ধান্ত নেয় সে তার বাবার সাহায্য নেবে, এছাড়া অন্য কোনো উপায় ছিল না। তবে দেখা যায় সে তার বাবার বাড়ির সামনে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে।
সে যে কলিং বেল বাজাবে সেই সাহসটুকু পায় না, কারণ তার বাবা ছিল AAA গ্রেডের বডিগার্ড। অন্যদিকে মাইকেলের বডিগার্ডের লাইসেন্সই বর্তমান বাতিল হয়ে আছে, তাই এটা তার জন্য লজ্জাজনক ছিল। যদিও মাইকেলের এত চিন্তা দেখে সোনিয়াই বেল বাজিয়ে দেয়, সঙ্গে সঙ্গে গেট খুলে যায়। এরপর আমরা মাইকেলের বাবাকে দেখতে পাই, যদিও পরে আমরা জানতে পারি তিনি মাইকেলের আপন বাবা নন, সৎ বাবা। তবে মাইকেল তাকে আপন বাবার চেয়েও বেশি সম্মান করে। এখানে তারা কিছু সময় থাকে। এই সময়ের মধ্যে আমরা জানতে পারি ছোটবেলায় মাইকেলের মা এক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, যার জন্য মাইকেল নিজেকেই সব সময় দোষী মনে করে। তাই এখানে মাইকেল তার মায়ের কথা মনে করে কিছুটা আপসেট হয়ে পড়ে। তখন সোনিয়া তার পাগলাটে চিন্তা ভাবনা আর অদ্ভুত কথাবার্তা দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। যাই হোক, পরে দেখা যায় মাইকেলের বাবা যতটুকু সম্ভব তাদেরকে সাহায্য করে, এমনকি যাওয়ার সময় তার সবচেয়ে প্রিয় গাড়িটাও মাইকেলকে দিয়ে দেয়। বাবার কাছ থেকে এত আন্তরিকতা পেয়ে মাইকেল ভীষণ খুশি ছিল। পরে তারা পথে কিছু সময়ের জন্য ব্রেক নেয়। তখন মাইকেল সোনিয়া ও ড্যারিয়াসকে বলে, আমি অনেক খুশি, কারণ বাবা বলেছে খুব শিগগিরই আমি আমার লাইসেন্স ফিরে পাবো। এটা আমার জন্য কতটা আনন্দের ব্যাপার তোমাদের বোঝাতে পারবো না। ঠিক তখনই ড্যারিয়াস সোনিয়াকে কিছু একটা বলতে যায়, আর ঠিক সেই মুহূর্তে একটি ট্রাইকুলাইজার ডার্ট এসে ড্যারিয়াসের ঘাড়ে লাগে। সঙ্গে সঙ্গে সে বেহুশ হয়ে যায়। একইভাবে সোনিয়াকেও বেহুশ করা হয়। মাইকেলের শরীরেও ট্রাইকুলাইজার ডার্ট ছোড়া হয়, তবে সে সঙ্গে সঙ্গে বেহুশ হয় না। সে তখনও নিজের গল্প বলেই যাচ্ছিল। পরে তাকে বেহুশ করার জন্য তার শরীরে আরো 5-6টা ডার্ট ছোড়া হয়। তারপরে যে সে অজ্ঞান হয়। পরে যখন তাদের জ্ঞান ফিরে আসে, তারা বুঝতে পারে অ্যারিস্টল তাদেরকে কিডন্যাপ করেছে। তবে এখানেই আছে সবচেয়ে বড় টুইস্ট। সোনিয়া এক সময় অ্যারিস্টলের গার্লফ্রেন্ড ছিল। তারা একে অপরকে প্রচন্ড ভালোবাসতো, কিন্তু এক দুর্ঘটনায় সোনিয়া নদীতে পড়ে যায়। অ্যারিস্টল অনেক খোঁজাখুঁজি পরেও তাকে আর খুঁজে পায়নি। পরে জেলেরা সোনিয়াকে উদ্ধার করলেও হাসপাতালে তার জ্ঞান ফেরার পর সে তার অতীতের সমস্ত স্মৃতি ভুলে গিয়েছিল। তবে এখন অ্যারিস্টলকে দেখে তার আওয়াজ এত কাছ থেকে শুনতে পেয়ে সোনিয়ার স্মৃতি আবার ফিরে আসে। এসব শুনে ড্যারিয়াসের কিছুই বুঝে আসে না। সে বলে, এখানে হচ্ছেটা কি শালা? অ্যারিস্টল ড্যারিয়াস ও মাইকেলকে তার টর্চার চেম্বারে নিয়ে যেতে বলে। তাদের নিয়ে যাওয়ার পর সে সোনিয়ার হাত থেকে ব্রেসলেটটি খুলে দেয় এবং তাকে আগের মতোই বরণ করে নেয়। এরপর তাকে নিজের সাজানো রুমে নিয়ে যায়। রুমটি দেখে সোনিয়া মুগ্ধ হয়ে যায়। সে জানতে পারে অ্যারিস্টল আজও তাকে ঠিক আগের মতোই ভালোবাসে, যার কারণে সে আজ পর্যন্ত বিয়ে করেনি। এদিকে ড্যারিয়াসের মুখ খোলার জন্য তাকে শক দেওয়া হচ্ছিল, তবে ড্যারিয়াস কিছুই বলে না। কিন্তু যখনই মাইকেলকে শক দিতে যায়, তখন মাইকেল শুরু থেকে সবকিছু বলতে শুরু করে। ফলে তার বাঁধন খুলে তাকে আলাদা করে নিয়ে যাওয়া হয়। এই সুযোগে ড্যারিয়াস তার পাশে থাকা লোকটাকে কাবু করে ফেলে। একইভাবে মাইকেলও তার সামনে থাকা লোকটাকে কাবু করে ফেলে। ফলে দুজনেই ছুটে যায়। এরপর সামনে যাকেই পায় তাকেই শেষ করে দেয়। মোটামুটি সবাইকে হত্যা করতে করতে তারা এই টানেল থেকে বের হয়ে আসে। তবে ড্যারিয়াস যখন সোনিয়াকে ডাকে, তখন সোনিয়া তার সঙ্গে যেতে অস্বীকার জানায়। এত বড় প্রতারণায় ড্যারিয়াস ভিতর থেকে একদম ভেঙে পড়ে। মাইকেল এক প্রকার জোর করি তাকে এখান থেকে নিয়ে যায়। চারদিক থেকে অ্যারিস্টলের লোকেরা তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে যাচ্ছিল। মাইকেল কোনো মতে এখান থেকে পালাতে সক্ষম হয়। তবে সোনিয়ার এমন প্রতারণায় ড্যারিয়াস প্রচন্ড কষ্ট পায়। ফলে মাইকেলকে কিছু না বলেই তার থেকে আলাদা হয়ে যায়। এরপর মাইকেল তার বাবার কাছে আসে, কিন্তু এখানে এসে সে আর একটা বড় ধাক্কা খায়। প্রথমত তাদেরকে দেওয়া সেই গাড়ি এখানে দেখতে পেয়ে সে চমকে যায়। পরে সে জানতে পারে তার বাবাই মূলত অ্যারিস্টলের সব নিরাপত্তার ব্যবস্থার দায়িত্বে রয়েছে। এমনকি তাদেরকে অ্যারিস্টলের লোকদের কাছে সেই ধরিয়ে দিয়েছে। সবকিছু বুঝে আসার পর মাইকেল তাকে বলে, আমার আপন বাবা হলে এমনটা কখনই করতে পারতেন না। উত্তরে তার বাবা বলে, তোর বাবা যে কে সেটা কেউ জানে না, কারণ তোর মা খুব রঙিন মেজাজের ছিল। সুতরাং তুই আমার বংশের কলঙ্ক, আমি তোর বাবা নই। এ কথা বলেই তিনি ভিতরে চলে যায়। রাগ আর কষ্টে মাইকেল সেই গাড়িটায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এরপর সে সোজা চলে আসে ড্যারিয়াসের সেই বারে, যেখানে আগে থেকেই হট্টগোল লেগেছিল। তখন এই বারের টেলিফোনে সোনিয়া ফোন করে। পরে ড্যারিয়াস বুঝতে পারে সোনিয়া আসলে তাকে ধোকা দেয়নি, বরং তাদের সামনের পথগুলো আরো পরিষ্কার করার জন্য সে অভিনয় করতেছিল। ফলে সে ড্যারিয়াসের পুরো পরিকল্পনা জানার পর তাদের জানিয়ে দেয়। পাশাপাশি তাকে সাবধান করে বলে অ্যারিস্টল তাকে মারার জন্য লোক আছে, তাই সে যেন সেখান থেকে দ্রুত সরে যায়। তখন ড্যারিয়াস এতদিন লুকিয়ে রাখা সত্যটা তাকে জানিয়ে দেয়। মূলত ড্যারিয়াসের কারণেই সে মা হতে পারছিল না। এটা জানার পর সোনিয়া বলে, কোনো সমস্যা নেই, আমি মা হতে না পারলেও কি হয়েছে, দরকার হলে আমরা কাউকে অ্যাডপ্ট করব। সে এখানে আকারে ইঙ্গিতে মাইকেলের কথাই বুঝাচ্ছিল। এটা বুঝতেই ড্যারিয়াসের চোখ যেন কপালে উঠে যায়। যাই হোক, এর পরপরই এখানে অ্যারিস্টলের লোকেরা চলে আসে এবং তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। অন্যদিকে সোনিয়াও অ্যারিস্টলের হাতে ধরা পড়ে যায়।
এদিকে দেখা যায় বাবার কটু কথা শোনার পর মাইকেল ভেতর থেকে একদম বদলে গেছে। তার অতি সাহসিকতা দেখে ড্যারিয়াস পর্যন্ত ভয় পেতে থাকে, কারণ যেই মানুষ কখনো সিট বেল্ট ছাড়া গাড়িতে বসে না সেই মানুষই আজ সিট বেল্ট না বেঁধে পাগলের মতো গাড়ি চালাচ্ছে। ড্যারিয়াস ভয়ে ভয়ে বলে, এখন আর কেউ আমাদের পিছু নিচ্ছে না, তাই তুই চাইলে গাড়ি থামাতে পারিস। উত্তরে মাইকেল বলে, না, আমার ভালো লাগতেছে, মনে হচ্ছে যেন আমি আকাশে উঠতেছি। ঠিক সেই মুহূর্তে গাড়িটি ব্যারিকেডের সাথে ধাক্কা মারে, ফলে মাইকেল স্টিয়ারিং নিয়ে গাড়ি থেকে সিটকে অনেকটা দূরে যেয়ে পড়ে। তার এমন কাণ্ড দেখে ড্যারিয়াস হতবাক হয়ে তাকিয়ে থাকে। মাইকেল বলে, আমার কিছুই হয়নি, আমার হাত পা সব ঠিক আছে। তখনই অ্যারিস্টলের একটি গাড়ি এসে তাকে ধাক্কা মেরে সোজা নদীতে ফেলে দেয়। পরে ড্যারিয়াস অ্যারিস্টলের লোকদের মেরে মাইকেলকে চেক করতে আসে। দেখা যায় মাইকেল বেঁচে আছে এবং তখনও বলছে, আমি ঠিক আছি, আমার হাত পা সব ঠিক আছে। ঠিক সেই মুহূর্তে তার উপর দিয়ে একটি বোট চলে যায়। বাইরে কপাল খারাপ হওয়ার তো একটা সীমা থাকা উচিত। যাই হোক, পরের দিন সকালে মাইকেলের জ্ঞান ফিরলে সে আবারও আগের মতো হতাশ হয়ে যায়। সে ভাবতে থাকে তার বাবা যেহেতু তার বিপক্ষে, তার মানে সে আর কোনোদিনই বডিগার্ডের লাইসেন্স ফিরে পাবে না। তবে ড্যারিয়াস তাকে সান্ত্বনা দিয়ে বলে, যেই লোকটা তোর বাবা নয় সে কি বললো না বললো তাতে তোর কি যায় আসে, আর লাইসেন্সের কথা বলছিস, তোর লাইসেন্সের কোনো দরকারই নেই, তুই একাই 100। ড্যারিয়াসের মোটিভেশনাল কথায় মাইকেল অনেকটাই চাঙ্গা হয়ে ওঠে। দুজন একসঙ্গে কিছু ধামাকাদার করার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই এখানে ইন্টারপোল এসে তাদেরকে ঘিরে ফেলে। পরে মাইকেল ক্রাউলিকে অ্যারিস্টলের পুরো পরিকল্পনা জানায়, কিভাবে সে ডেটা জংশনে ড্রিল করে ভাইরাস আপডেট করবে। তবে অ্যারিস্টল অনেক প্রভাবশালী ব্যক্তি হওয়ায় ক্রাউলি এই মুহূর্তেই অফিসিয়ালি কোনো পদক্ষেপ নিতে পারছিল না। তখন ড্যারিয়াস বলে, তাহলে আমাদের সুযোগ দিন, আমরা ওকে আটকাতে পারবো। ঠিক তখনই ক্রাউলির কাছে খবর আসে শহরের একটি স্থানে ড্রিলিং চলছে, তাই তিনি অনিলকে পূর্ণ সাপোর্ট দিয়ে সেখানে পাঠায়, যাতে ভাইরাস আপলোড হওয়ার আগেই তা আটকানো যায়। পাশাপাশি ব্যাকআপ হিসেবে মাইকেল ও ড্যারিয়াসকেও একটি সুযোগ দেওয়া হয়। ক্রাউলি তাদের বলে, অ্যারিস্টলকে থামাতে তোমাদের কি কি লাগবে। মাইকেল প্রয়োজনীয় সবকিছুর তালিকা দেয়। অতিরিক্ত হিসেবে তারা দুজন অফিসারকেও চায়। পরে সেই দুই অফিসারকে টোপ হিসেবে ব্যবহার করে। প্রথমে অ্যারিস্টল যেই বোটে ছিল সেদিকে তাদেরকে পাঠানো হয়। ফলে অ্যারিস্টলের নিরাপত্তা রক্ষীরা তাদেরকে মাইকেল ও ড্যারিয়াস ভেবে হামলা করে তাদের হত্যা করে। এদিকে অনিল পুরো ফোর্স নিয়ে সেই ড্রিলিং স্থানে পৌঁছায়। তখন অনিল বুঝতে পারে তারা ভুল জায়গায় এসেছে। আসল ড্রিলিং জমিতে নয়, সমুদ্রের মাঝখানে হচ্ছে, যেখানে পুরো ইউরোপের সেন্ট্রাল ডেটা জংশন অবস্থিত। অনিল ক্রাউলিকে জানায়, এখন যদি কেউ ইউরোপকে বাঁচাতে পারে তবে তা শুধুমাত্র ড্যারিয়াস ও তার বডিগার্ড। এদিকে অ্যারিস্টল ইতিমধ্যেই ড্রিলিং এর জন্য সমুদ্রে মেশিন নামিয়ে তার কাজ শুরু করে দিয়েছে। ঠিক তখনই তার সিকিউরিটি একটি বোট তাদের দিকে আসতে দেখে। বিষয়টি চেক করতে তারা বাইরে আসলে দেখা যায় ড্যারিয়াস ও মাইকেল চলে এসেছে। তারা যেহেতু এখানে এসেছে, পরিস্থিতি তো আর শান্ত থাকার নয়। মাইকেল সামলায় ম্যাগনাসনকে আর ড্যারিয়াস মোকাবিলা করে স্যান্টোকে। তবে স্যান্টো ছিল ড্যারিয়াসের চাইতেও দক্ষ শুটার, আবার ম্যাগনাসনও ছিল মাইকেলের চেয়ে অনেক বেশি চালাক। কিন্তু তারা যেহেতু ভুল পক্ষ বেছে নিয়েছিল, তাই এত দক্ষতা আর বুদ্ধি থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত তাদেরকে জীবন দিয়েই মূল্য দিতে হয়। মাইকেল ম্যাগনাসনকে এমন ভাবে মারতে থাকে যে তার চেহারা একেবারে আলু ভর্তা বানিয়ে ফেলে। আর ড্যারিয়াস স্যান্টোকে এমন এক কৌশলে হত্যা করে যা এক প্রকার অসম্ভব বললেই চলে, কারণ ড্যারিয়াসের বন্দুকে তখন মাত্র একটা গুলি বাকি ছিল, অথচ স্যান্টোর হাতে ছিল অত্যাধুনিক ও দ্রুত গতির অস্ত্র। এই অবস্থায় ড্যারিয়াস প্রথমে স্যান্টোর অবস্থান মোটামুটি বুঝে নেয়। এরপর সে পিতলের একটি মূর্তির পেছনের অংশে গুলি করে। গুলিটি সেখানে লেগে দিক পরিবর্তন করে সোজা গিয়ে সেন্টোর মাথায় লাগে। এভাবেই সে সেন্টোকে হত্যা করতে সক্ষম হয়। এদিকে ড্রিলিং সম্পূর্ণ হওয়ার পর অ্যারিস্টল ভাইরাস আপলোড করে, যা সম্পূর্ণ হতে আরো 6 মিনিট সময় লাগবে। ঠিক তখনই সে লিফটে স্যান্টোর মৃতদেহ দেখতে পায়। ফলে এবার অ্যারিস্টল নিজেই ড্যারিয়াসকে শেষ করতে বেরিয়ে পড়ে। যাওয়ার আগে সে ভেরোনিকাকে সোনিয়াকে হত্যা করার নির্দেশ দিয়ে যায়। এরপর শুরু হয় ত্রিমুখী লড়াই, ভেরোনিকার সঙ্গে সোনিয়ার, অ্যারিস্টলের সঙ্গে ড্যারিয়াসের, আর মাইকেলের সঙ্গে তার বাবার মুখোমুখি সংঘর্ষ। যেহেতু মাইকেলের বাবা অ্যারিস্টলের বডিগার্ড ছিল, তাই সে ওই যুদ্ধে যোগ দেয়। বেশ কিছু সময় লড়াই চলার পর সোনিয়া ভেরোনিকাকে হত্যা করে ড্যারিয়াসকে সাহায্য করতে চলে আসে। এরপর ড্যারিয়াস ও সোনিয়া একসঙ্গে অ্যারিস্টলকে গুলি করে হত্যা করে। অন্যদিকে মাইকেল এক কঠিন পরিস্থিতিতে পড়ে যায়। সে নিজের বুদ্ধি ও দক্ষতা কাজে লাগিয়ে তার বাবাকে কাবু করতে সক্ষম হয়। কিন্তু তখন ভাইরাস আপলোড সম্পূর্ণ হতে আর মাত্র 40 সেকেন্ড বাকি ছিল। মাইকেলের বাবা বলে, তুই যদি এখন আপলোড হওয়া বন্ধ করিস তাহলে সঙ্গে সঙ্গে পুরো বোর্ড ধ্বংস হয়ে যাবে, তাই ভালো করে ভেবে দেখ, নিজেকে বাঁচাবি না পুরো ইউরোপকে। মাইকেল এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে আপলোড হওয়া বন্ধ করে দেয়।
এবং নিজের সর্বশক্তি দিয়ে দৌড়াতে শুরু করে। সময় থাকতে তারা বোট থেকে লাফ দেওয়ায় প্রাণে বেঁচে যায়। পরে রেস্কিউ টিম এসে তাদেরকে উদ্ধার করে। মুভির শেষে দেখা যায় জীবনের ঝুঁকি নিয়ে তারা পুরো ইউরোপকে বাঁচালো, অথচ পুরো ক্রেডিট নিয়ে যায় অনিল। মিডিয়ায় অনিলকে নিয়ে জয় জয়গার শুরু হয়। পরে অনিল সোনিয়া ও ড্যারিয়াসের কাছে এসে বলে, তোমরা অনেক ভালো কাজ করেছো, তবে তোমরা এখনো ওয়ান্টেড। তাই আপাতত আমি তোমাদেরকে একটি বোট দিচ্ছি, 2-1 দিন সেখানে থাকবে, যতক্ষণ না আমি তোমাদের নাম ওয়ান্টেড লিস্ট থেকে সরাতে পারছি। তখন সোনিয়া বলে, আমি তোমাকে আরো একটা কাজের কথা বলেছিলাম। অনিল তখন একটি কাগজ বের করে মাইকেলকে সই করতে বলে। মাইকেল তো মহা খুশি। সে ভেবে নেয় সোনিয়া আর ড্যারিয়াস হয়তো তার বডিগার্ডের লাইসেন্স ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। সাইন করা হয়ে গেলে অনিল কাগজটি সোনিয়ার হাতে দিয়ে চলে যায়। কাগজটি জড়িয়ে ধরে সোনিয়া আনন্দে আত্মহারা হয়ে যায়, এমনকি খুশিতে উপরওয়ালার কাছে প্রার্থনা শুরু করে। এরা দেখে মাইকেল কিছুটা কনফিউজ হয়ে যায়। পরে সোনিয়া বলে ওঠে, মাইকেল, তুমি একটু আগে অ্যাডপশন পেপারে সই করেছো, এর মানে আজ থেকে আমি তোমার মা। বাইরে এই কথা শুনে তো ড্যারিয়াস ও মাইকেল একসঙ্গে উঠে বলে, এর মানে কি? মানে এর চাইতে বড় শক তাদের জন্য আর হতে পারে না। আর এই হাস্যকর মুহূর্ত দিয়েই মুভিটির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবারও কথা হবে অন্য কোনো মুভি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, দোয়া রইল।